হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো হাইপোথিসিস। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি চার্লসের সূত্র আর চার্লসের সূত্র ইন কেলভিন স্কেল এবং বয়েল ও চার্লসের সূত্রের কম্বিনেশন লটা পড়েছিলাম। P1 V1 বাই T1 ইকুয়াল কি P2 V2 বাই T2, তাই তো? P1 V1 বাই T1 ইকুয়াল টু কি P2 V2 বাই T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে PV বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটাই ছিল কি না তোমার চার্লস ও বয়েলের সূত্রের কম্বিনেশন। আজকে আমরা একটা নতুন সূত্র জানবো, অ্যাভোগাড্রো সূত্র, যেটা এই গ্যাসের আচরণের থার্ড ল এবং এটাই শেষ সূত্র, ঠিক আছে? তো সূত্রের বিবৃতিতে কি বলছে দেখো, অ্যাভোগাড্রো প্রকল্প কেন আসলো সেটাকে বলেই যে আমরা যদি কোনো অণু ধরি, অণু অ্যাকচুয়ালি দুই রকমের হয়, মৌলিক অণু আর যৌগিক অণু। যখন কোনো গ্যাসিয়াস সিস্টেম নেওয়া হয় তখন সেই গ্যাসের মধ্যে থাকে কি অনেক সংখ্যক অণু। এবার এই অণুগুলি একটা আয়তন দখল করে। এখন আমরা যদি টেম্পারেচার এবং প্রেশারকে কনস্ট্যান্ট করে দিই, সাপোজ প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে কি দেখা গেছে, এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে যে নির্দিষ্ট একটা আয়তনে যে গ্যাসই নিই না কেন, হাইড্রোজেন বলো, হিলিয়াম বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, জলীয় বাষ্প বলো, অ্যামোনিয়া গ্যাস বলো, দেখা গেছে যে তাদের অণুর সংখ্যা কী হয়, সেম হয়। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই ফ্যাক্টের ওপরেই অ্যাভোগাড্রোর সূত্রটা, ঠিক আছে? একই চাপ, তাহলে সূত্রটা দেখে নাও, বলেছে একই চাপ ও উষ্ণতায়, তাহলে এখানে কি কি কনস্ট্যান্ট থাকবে, চাপ আর উষ্ণতা, সম আয়তন বিশিষ্ট সমস্ত গ্যাস মানে প্রত্যেক প্রকার গ্যাসই, সে মৌলিক গ্যাস বা যৌগিক গ্যাস যাই হোক, মৌলিক বা যৌগিক গ্যাস কী জিনিস আমি পরে আলোচনা করছি, সমস্ত গ্যাসেরই সমান সংখ্যক কী থাকে, অণু থাকে। আরেকবার রিপিট করছি, উষ্ণতা এবং প্রেশার যদি সেম থাকে, যেমন STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, সম আয়তন বিশিষ্ট সমস্ত গ্যাসেরই সমান সংখ্যক অণু বর্তমান থাকে। বোঝা গেল? তো এটাকে একটু ব্যাখ্যা করা যাক। দেখো, আমরা যদি দেখি ব্যাখ্যাটা, যে ধরে নিলাম আমরা STPতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে 1 লিটার আয়তনে 3টে গ্যাস নিয়েছি। 3 প্রকার গ্যাস আছে। কি কি গ্যাস? একটা আছে হিলিয়াম, একটা আছে অক্সিজেন, আর একটা আছে কার্বন ডাইঅক্সাইড। এখন হিলিয়াম এক পরমাণু গ্যাস, এক পরমাণু মানে এর অণুও যা পরমাণুও তাই, কারণ হিলিয়াম কখনোই আর একটা হিলিয়াম পরমাণুর সঙ্গে যুক্ত হয় না, তাই না? এগুলো হচ্ছে ইনার্ট গ্যাস, যাকে বলে নিষ্ক্রিয় গ্যাস। অক্সিজেন কিন্তু দ্বিপরমাণু, কেন? একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে জুড়ে একটা অক্সিজেন অণু তৈরি করে। সিমিলারলি কার্বন ডাইঅক্সাইডও কি একটা কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণুকে জুড়েই একটা কি করে, কার্বন ডাইঅক্সাইড অণু তৈরি করে। তাহলে এরা প্রত্যেকেই অণু। হিলিয়াম এক পরমাণু অণু, অক্সিজেন দ্বিপরমাণু অণু, কার্বন ডাইঅক্সাইডের 3টে পরমাণু আছে। এখন দেখো, আমরা এই চেম্বারটায় কি নিয়েছি, হিলিয়াম গ্যাস নিয়েছি। এখানে 9খানা অণু আমি ধরেছি। সাপোজ 1 লিটার এটা আয়তন, এর মধ্যে 9টা দিয়েছি। 9টা না ধরে আমি এক্সট্রাও ধরতে পারি, যে এক্সটি কি আছে, অণু আছে। বোঝা গেল? এক্সটি অণুর মধ্যে আছে। একইভাবে পরবর্তী যে সিলিন্ডারটা নিয়েছি সেখানে দেখো অক্সিজেন গ্যাস আছে। অক্সিজেন কি বললাম, দ্বিপরমাণু। তাহলে এই যে গ্রিন কালারের যেটা নিয়েছি, সেই গ্রিন কালারটাকে আমি কি ধরতে পারি, এই যে একটা গ্রিন গোল মানে তোমার অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো, যেহেতু দুটো আছে তার মানে দ্বিপরমাণু, তাহলে এখানেও কিন্তু 9টাই অণু আছে। ভালো করে দেখো, 9টাই অণু আছে। বোঝা গেল? তো আমি 9টা না থাক, আমি ধরে নিলাম 1 লিটারে এক্সখানা কি আছে, এক্সটি অণু অক্সিজেনের আছে এখানে।
ওকে, নেক্সট দেখো পরবর্তী যে বক্সটা আছে, বক্স বা সিলিন্ডারে, সেখানে কে আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন কার্বন ডাইঅক্সাইড কি? ত্রিপরমাণুক। তাহলে দেখো এখানে যে লাল রঙের যে গোলটা দিয়েছি, এটা কি অ্যাকচুয়ালি সি, কার্বন পরমাণু। আর বাকি যে দুটো আছে গ্রিন কালারের, তারা কি? অক্সিজেন। ঠিক আছে, এখানেও দেখো 9টা অণুই আছে। বোঝা গেল? 9টা অণুই আছে। তো আমি 9টার জায়গায় আমি কি ধরে নিতে পারি? এক্সটি অণু আছে। তাহলে মূল বিষয় কি? 1 লিটার আয়তন, প্রত্যেকটা সিলিন্ডারেরই 1 লিটারই আয়তন, এবং 3টে যে গ্যাস নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের অনুসংখ্যা কত? এক্সটি করে। বোঝা গেল? অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্রের বা প্রকল্পের এটাই মূল বিষয় যে সম আয়তনের যে কোনো গ্যাসে সমান সংখ্যক কী থাকবে? অণু থাকবে। তাহলে দেখো 1 লিটার তুমি হিলিয়াম গ্যাস নিয়েছো, যদি এক্সটি অণু থাকে তবে 1 লিটার অক্সিজেন এবং 1 লিটার কার্বন ডাইঅক্সাইডও কি? 1 লিটার কার্বন ডাইঅক্সাইডেও এক্সটি অণুই থাকবে। এটাই অ্যাভোগাড্রো প্রকল্প। আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট দেখো এসটিপিতে কি ঘটে অ্যাকচুয়ালি। আমি তো এক্স ধরে নিলাম, তাই না? এক্সট্রা তো একটা নাম্বার আছে, সেই নাম্বারটা কি সেটাই দেখব। যে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে সকল গ্যাসের মোলার আয়তন হয় কত? 22.4 লিটার। সকল গ্যাসের কী হয়? মোলার আয়তন 22.4 লিটার। এটা কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুভেন। ঠিক আছে, মোলার আয়তন কি জিনিস? 1 মোল গ্যাসের আয়তনকে কি বলা হয়? মোলার আয়তন। 1 মোল গ্যাস। ওকে, দেখো মোলার কনসেপ্ট আমি আগের ভিডিওতেও বলেছি, এটা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার। তো আমি ধরেই নিয়েছি যে তোমাদের এই মোল সম্পর্কে ধারণা অলরেডি আছে, সেই জন্য আমি ব্রিফলি বলবো। ইন ডিটেলস কিন্তু আমরা এখানে বলা এবং পড়া সম্ভব না, ওটা একটা ভাস্ট চ্যাপ্টার এবং অনেক ডিটেলসে সেটা পড়তে হয়। তো আমি ধরে নিয়েছি তোমাদের ধারণাটা আছে। তো দেখো মোলার আয়তন 22.4 লিটার হয় এসটিপিতে সকল গ্যাসের, বা 22,400 ml হয়, তাই না? এখন দেখো 22.4 লিটার হিলিয়াম গ্যাসের 1 মোল, যার ভর কত হয়? 4 গ্রাম হিলিয়াম। ঠিক আছে, কারণ মোলার ভর কত? 4 গ্রাম পার মোল হিলিয়ামের ক্ষেত্রে। অনুসংখ্যা কত? 6.022 × 10⁻23। এটাকেই বলে কি? এন সাফিক্স এ, মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে দেখো 22.4 লিটার হিলিয়াম গ্যাসের অনুসংখ্যা কত? 6.022 × 10⁻23। একই রকমভাবে 22.4 লিটার অক্সিজেন গ্যাসেও কি 6.022 × 10⁻23টাই থাকবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, দেখো হিলিয়াম গ্যাসের ভর কত 1 মোলের? 4 গ্রাম, কিন্তু অক্সিজেন গ্যাসের ভর কত? 32 গ্রাম 1 মোল। অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনে যে কটা অণু আছে, 4 গ্রাম হিলিয়ামেও কি সেই কটাই অণু আছে। স্বাভাবিক, অক্সিজেন অনেক ভারী গ্যাস হিলিয়ামের তুলনায়, সেই জন্য ওর ভরটা কম, 4 গ্রাম, আর এখানে 32 গ্রাম। আবার দেখো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড যদি নাও, সেটাও কিন্তু 1 মোলই কার্বন ডাইঅক্সাইড, কিন্তু সেখানে ভর কত? 44 গ্রাম হবে। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড আরও বেশি ভর বেশি, তাই না? আরও ভর বেশি কার তুলনায়? অক্সিজেন বা হিলিয়ামের তুলনায়। কিন্তু সেখানে অনুসংখ্যা কতই থাকবে? তোমার 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যক। এইবার বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে 1 মোল গ্যাস মানে সংখ্যাটা একই, কিন্তু আণবিক ভর বা মোলার ভর কিন্তু আলাদা হতে পারে, কিন্তু আয়তন সবার সমান হবে। একই আয়তন তারা নেবে। কিসে? এসটিপিতে বা অন্য কোনো টেম্পারেচার প্রেসারে। এখন দেখো আমি বলছিলাম যে মৌলিক অণু আর যৌগিক অণুর কনসেপ্ট একটু দিয়ে রাখি। এই ছবিটা ভালো করে দেখো। এখানে দেখো হিলিয়াম গ্যাস নেওয়া হয়েছে। হিলিয়াম গ্যাসে শুধু হিলিয়াম আছে, একটাই পরমাণু, একটাই অণু। অক্সিজেন গ্যাসে কিন্তু একটা অক্সিজেন প্লাস আর একটা অক্সিজেন দিয়ে কি তৈরি হচ্ছে? O2। হিলিয়াম আর অক্সিজেনের ক্ষেত্রে এই যে অণু এরা দেখো নিজেরাই নিজেদের মধ্যে আছে, অর্থাৎ অক্সিজেনের দুটো অক্সিজেনই জুড়ে অক্সিজেন তৈরি হচ্ছে অণু, অর্থাৎ এরা মৌলিক অণু, যেহেতু দুটো পরমাণুই কি অক্সিজেন। কিন্তু কার্বন ডাইঅক্সাইডে যদি দেখো, কার্বন আছে
আর দুদিকে দুটো অক্সিজেন আছে। তৈরি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো দুই প্রকারের পরমাণু আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে, তাহলে এরা হয়ে গেল যৌগিক অণু। ভেরি ইজি কনসেপ্ট। যৌগিক অণু মানেই বিভিন্ন প্রকার পরমাণু দিয়ে তৈরি অণু। যেমন একটা উদাহরণ দিই, H2SO4। 3 প্রকার অণু আছে। অ্যামোনিয়া NH3, 2 প্রকার অণু আছে, ঠিক আছে। K2SO4, হ্যাঁ, পটাশিয়াম সালফেট, বা আরও যে বহু রকম উদাহরণ যেগুলো কী সব যৌগিক। আর মৌলিকের মধ্যে দেখো ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন, ঠিক আছে, অক্সিজেন তো বলেছি। তো এরা সবাই কি মৌলিক। কেন? কারণ এরা নিজেদের পরমাণু দিয়ে জুড়ে জুড়ে অণু তৈরি করে। আশা করি ক্লিয়ার হয়েছে মৌলিক আর যৌগিক অণু। এই ধারণাটা কিন্তু ফার্স্ট কে দিয়েছিল? অ্যাভোগাড্রো দিয়েছিল, ঠিক আছে। ওকে, নেক্সট চলো গাণিতিক রূপ আমরা দেখব অ্যাভোগাড্রো সূত্রের। গাণিতিক রূপ কি? ভেরি সিম্পল। চাপ আর উষ্ণতা কি স্থির থাকলে গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যার সঙ্গে কি সমানুপাতিক। ভি ভ্যারিজেস এন, মোল সংখ্যা এন। অর্থাৎ মোল সংখ্যা বাড়লে গ্যাসের আয়তন কি হবে? বাড়বে, স্বাভাবিক। চাপ আর উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, তাই না? 1 মোল গ্যাসের যে আয়তন হবে 2 মোল গ্যাসের আয়তন কি হবে? ডবল হবে, তাই তো। 3 মোল 3 গুণ, 4 মোল 4 গুণ। ধরো তুমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়েছো আর প্রেশার 1 atm, তাহলে তুমি 1 মোল গ্যাস নিয়েছো, 1 মোল অক্সিজেন গ্যাস, তাহলে আয়তন কত নেবে? 22.4 লিটার নিচ্ছে আয়তন 1 মোল গ্যাস অক্সিজেন। কিন্তু তুমি যদি 1 মোলের জায়গায় 2 মোল নিয়ে নাও, 2 মোল যদি নাও, তাহলে 22.4 ডবল হয়ে যাবে, 44.8 লিটার। ভেরি সিম্পল। কারণ কি টেম্পারেচারে যে তুমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 atm একই রেখেছো, তাহলে মোল সংখ্যা যেহেতু বাড়াচ্ছ, আয়তনও কী হচ্ছে? প্রপোর্শনালি ইনক্রিজ হচ্ছে। বোঝা গেল? এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিয়ে রাখি, এই জিনিসটা মনে রাখবা, স্টার মার্কস করা আছে। অ্যাভোগাড্রো সূত্রে উল্লেখ করা যে আয়তন, যে আয়তনটা নিয়ে আমরা বলছি, সেটা গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তন, কিন্তু যার সঙ্গে গ্যাস অণুগুলির আয়তনের কোনো সম্পর্ক নেই। ধরো তুমি একটা চেম্বার নিয়েছো বা সিলিন্ডার, এর মধ্যে গ্যাসের অণুগুলো আছে, ঠিক আছে। অর্থাৎ এই গ্যাসের অণুগুলো মোট যে আয়তন দখল করে আছে সেটাই কিন্তু ভি, ওই 22.4 লিটার, ঠিক আছে, 4 লিটার। কিন্তু গ্যাসের তো নিজস্ব অণু আছে, মানে অণুগুলো, গ্যাসের নিজস্ব অণুগুলোর যে আয়তন আছে, সেই আয়তনগুলো কিন্তু নেগলিজিবল ধরা হয়, বিন্দু আয়তন ধরা হয়। অর্থাৎ এখানে এই যে গ্যাসের অণুগুলোর যে আয়তন যদি তুমি এক জায়গায় জুড়ে একটা ভাবো যে একটা সেরম আয়তনের কথা কিন্তু এখানে বলা হয়নি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে অণুগুলো ছড়িয়ে পড়ার পরে মোট যে আয়তন দখল করছে, সেই আয়তনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট যে আমরা সূত্রটা পড়ব, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা কিন্তু কোনো ফান্ডামেন্টাল সূত্র নয়, এটা জাস্ট একটা তোমার রিয়াকশন পারপাস। বলেছে কি একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় পদার্থের, ভালো করে বুঝবা, একই চাপ ও উষ্ণতায়, তাহলে চাপ উষ্ণতা ফিক্সড, গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার সময় গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে। বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয়, তবে উৎপন্ন গ্যাসের আয়তন বিক্রিয় গ্যাসের সঙ্গে সরল অনুপাতে থাকে। অর্থাৎ রিয়াকশান যদি হয়, রিয়াকশানে 2 রকমের জিনিস থাকে, একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক, যেমন একটা এক্সাম্পল দিই, এখানে বিক্রিয়ককে হাইড্রোজেন আর ক্লোরিন, আর বিক্রিয়াজাতকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি দেখো এখানে দুজনাই গ্যাস, মানে হাইড্রোজেনও গ্যাস, ক্লোরিনও গ্যাস, আর যেটা উৎপন্ন হচ্ছে HCl, এটাও গ্যাস। তো গে লুসাক কি বলছে যে যদি বিক্রিয়ক বিক্রিয়াজাত সবাই গ্যাস হয়, তাহলে এদের যে আয়তনের অনুপাত হবে সেটা সরল অনুপাত হবে। বোঝা গেল? সরল অনুপাত মানে যে তুমি যদি হাইড্রোজেনকে, এটাকে আরেকভাবে বোঝানো যায়, ধরো এখানে আগে এটাকে দেখে নিই যে হাইড্রোজেন নিয়েছি কত, H2 1, ক্লোরিন নিয়েছি কত 1, আর HCl তৈরি হচ্ছে কত 2, তাহলে 1:1:2, ঠিক আছে। এবার দেখো, ধরো
আমি কি করলাম, একের জায়গায় 2H2 নিয়ে নিলাম, ঠিক আছে, আর ক্লোরিন নিয়ে নিলাম একই, ঠিক আছে। তাহলে ভাববো যে HCl তৈরি হবে কি বেশি? একদমই না, একদমই না, বেশি তৈরি হবে না। কেন? কারণ এই যে ক্লোরিন এ এক আয়তনে আছে, তো হাইড্রোজেন 2 আয়তন, তাহলে এক আয়তন ক্লোরিন কখনোই কি 2 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না, ঠিক আছে। এক আয়তন ক্লোরিন এক আয়তন হাইড্রোজেনের সঙ্গেই বিক্রিয়া করবে, এক আয়তনের সঙ্গে বিক্রিয়া করবে, বাকি এক আয়তন কী হবে? পড়ে থাকবে, এমনি হাইড্রোজেন এক আয়তন পড়ে থাকবে। আর এখানে কত? 2 আয়তন HCl তৈরি হবে। তাহলে আলটিমেট যেটা তৈরি হচ্ছে বিক্রিয়াজাত আর বিক্রিয়কে, তাদের অনুপাত কী থাকছে? 1:1:2ই থাকছে কিন্তু, বোঝা গেল? তুমি যদি এখানে আবার ধরো, এটাকে আরেকভাবে বলি, ধরো 2 আয়তন তুমি কি নিলে? হাইড্রোজেন নিলে, ভালো কথা। 2 আয়তন ক্লোরিন নিয়ে নিলে, ঠিক আছে। তাহলে 2 আয়তন হাইড্রোজেন নিলে 2 আয়তন ক্লোরিন দিয়ে ভাববা HCl তৈরি হবে কত? দেখবা HCl তৈরি হবে কত? 4 আয়তন। কেন? কারণ 2 আয়তন ক্লোরিন 2 আয়তন হাইড্রোজেনের সঙ্গেই তো বিক্রিয়া করবে, এখানে তো আর হাইড্রোজেন এক্সেস থাকবে না। তাহলে অনুপাত কত হচ্ছে? 2:2:4, কাটলে সেই 1:2ই হবে কিন্তু। তাহলে 1:1:2 এইটাই কিন্তু সরল অনুপাতেই থাকছে। তো তুমি হাইড্রোজেনের পরিমাণ বাড়াও কমাও, ক্লোরিন বাড়াও কমাও, যাই হোক, বিক্রিয়া সেই 1:1:2 অনুপাতেই করবে, এটাই গেলুসাক বলেছেন। আর একটা উদাহরণ যদি দেখো, যে এখানে নিয়েছি নাইট্রোজেন নিয়েছি 1 আয়তন আর হাইড্রোজেন নিয়েছি 3 আয়তন, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে কত? 2 আয়তন, ব্যালেন্সিং করলে এটা ফিক্সড। অর্থাৎ 1 আয়তন নাইট্রোজেন অলওয়েজ 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গেই বিক্রিয়া করবে, করে 2 আয়তন কী তৈরি করবে? অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, বোঝা গেল? ধরো তুমি চাইলে যে আমি নাইট্রোজেনকে বাড়িয়ে দিই, যে অ্যামোনিয়া বেশি তৈরি করব, হাইড্রোজেন একই রাখবো, এটা সম্ভব না, নট পসিবল, ঠিক আছে। রিয়াকশানটা তাহলে কেমন হবে দেখে নাও। ধরো তুমি নাইট্রোজেন নিলে, ধরো 1 মিনিট, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু NH3 তৈরি হবে। এখন দেখো কি বললাম, যে 2 আয়তন আর 3 আয়তন লাগলে 2 আয়তন তৈরি হয়, কিন্তু আমি করলাম কি 4 আয়তন নাইট্রোজেন দিয়ে দিলাম আর 3 আয়তন হাইড্রোজেনই দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম যে বেশি তৈরি হবে অ্যামোনিয়া। না, হবে না। কী হবে? 3 আয়তন 2 আয়তনের সঙ্গে নিয়ে নেবে, 2 আয়তন বিক্রিয়া করবে, ঠিক আছে, করে 2 আয়তন অ্যামোনিয়া তৈরি করবে, এই বাকি 2 আয়তন নাইট্রোজেন কি এক্সেস পড়ে থাকবে। তাহলে দেখো অনুপাত আলটিমেটলি কী হচ্ছে? 2:3 কি 2, তাই না? সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এইটা 2 হবে না, 1 হবে, 3, হ্যাঁ এটা, তাহলে 1:3:2 হয়। তাহলে এবার দেখো এখানে আমি 4 আয়তন নিয়েছি, তাহলে 4 আয়তন 1-এর সঙ্গেই বিক্রিয়া করবে, 3 আয়তন হাইড্রোজেন পড়ে থাকবে কি? 3 পড়ে থাকবে। তাহলে অনুপাত কী দাঁড়াবে? 1:3:2ই দাঁড়াবে, বোঝা গেল? তাহলে আলটিমেট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরল অনুপাতে অলওয়েজ থাকবে গ্যাসিয়াস রিয়াকশনের ক্ষেত্রে, এটাই গেলুসাক বলেছেন। ওকে, ঠিক আছে। এখন দেখো অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেলুসাকের সূত্রের ব্যাখ্যা করতে পারি কিভাবে। দেখো, যে একটি বিক্রিয়া নেওয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াটা কী বলা হচ্ছে, যে এ গ্যাস নেওয়া আছে X পরিমাণ, বি গ্যাস নেওয়া আছে Y পরিমাণ, আর সি গ্যাস নেওয়া আছে Z পরিমাণ। ধরা যাক নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 মিলিলিটার এ গ্যাসের অনুসংখ্যা N, আমি ধরে নিলাম এটা 1 মিলিলিটার এ গ্যাসের অনুসংখ্যা N আছে। আর তাহলে 1 মিলিলিটার বি গ্যাসে কত থাকবে? N। এটা কে বলে দিয়েছে? অ্যাভোগাড্রো বলেছে, যে সম আয়তনের সকল গ্যাসের অনুসংখ্যা সমান। সি আয়তনেও কি থাকবে? Nই থাকবে, ঠিক আছে। এখন যদি আমরা N সংখ্যক অণু 1 ml আয়তন জুড়ে থাকে, তাহলে একটি অণু কত আয়তন জুড়বে? 1/n মিলিলিটার আয়তন জুড়ে থাকবে, ঐকিক নিয়ম। আর X সংখ্যক অণু, কেন X বললাম? কারণ দেখো এখানে আমরা সমীকরণে কি দেখেছি?
যে এক সংখ্যক অণু আছে কার, এ গ্যাসের, ওয়াই সংখ্যক অণু আছে কার, বি গ্যাসের, আর জেড সংখ্যক অণু আছে কার, সি গ্যাসের, তাই না? তাহলে এক সংখ্যক অণুর আয়তন কত হচ্ছে, x/n মিলিলিটার। একই রকমভাবে বি গ্যাসের ক্ষেত্রে ওয়াই সংখ্যক অণুর আয়তন কত হচ্ছে, y/n, আর জেড সংখ্যক z/n। এখন এই তিনটে বিক্রিয়ক আর বিক্রিয়জাতর মধ্যে আমরা যদি অনুপাতের রেশিওটা করি তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে, দেখো এনগুলো কেটে যাচ্ছে, XYZ সরল অনুপাতেই থাকবে। বোঝা গেল? ওকে, নেক্সট আমরা আসবো কি, আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি, তিনখানা সূত্রের কম্বিনেশন। কি কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্রের কম্বিনেশনে কি আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, দেখো ভি ভ্যারিজেস 1/p এটা বয়েলের সূত্র, ভি ভ্যারিজেস টি এটা চার্লসের সূত্র, আর ভি ভ্যারিজেস এন মোল সংখ্যা এটা কি অ্যাভোগাড্রো সূত্র, আজকেই পড়লাম। তাহলে তিনটাকে কম্বাইন করলে কি দাঁড়াচ্ছে, ভি ভ্যারিজেস NT/p। বোঝা গেল? এখন এই তিনটাকে ভ্যারিজেস তুলে যদি দিই ইকুয়েশন থেকে তাহলে একটা কি আসে, কনস্ট্যান্ট আসে কি না? এই কনস্ট্যান্টকে কি বলা হয়, আর। কনস্ট্যান্টকে আর চিহ্ন দিয়ে লেখা, আর বলা হয় কি মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন কেন বলা হয়, কারণ আর এর মান যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমান। যে কোনো গ্যাস, এক পরমাণু হোক, দ্বিপরমাণু হোক, বহু পরমাণু হোক, মৌলিক যৌগিক যে কোনো প্রকার গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান থাকা একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। PV = nRT লাগবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, আদর্শ গ্যাসের বাস্তব গ্যাস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, এখন শেষে করব। নেক্সট দেখো, এক মোল গ্যাস যদি নেওয়া হয় তাহলে অবস্থার সমীকরণ কী দাঁড়াবে, এন এর ভ্যালু 1 হয়ে যাবে, PV = RT, অ্যাজ সিম্পল অ্যাজ। নেক্সট দেখো পিভির মাত্রা, পিভির মাত্রাটা আমরা একটু জেনে নিই। পিভির মাত্রা হয় পিভি, পি মানে কি প্রেশার, ভি মানে ভলিউম বা আয়তন। প্রেশার সমান কি হয়, প্রেশার সমান হয় তোমার ফোর্স বাই এরিয়া, এফ আর এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল। বোঝা গেল? আর ভিতে আয়তন। এখন দেখো ফোর্সের মাত্রা তো আমরা জানি, বলগতি চ্যাপ্টারে পড়েছি, mL/2, আর এরিয়া মানে L², আর আয়তন L³ তাহলে L² কাটলো, তাহলে দুটো এল ওপরে পড়ে থাকলো, তাহলে mL²T⁻²। বলো তো এটা কিসের মাত্রা, mL²T⁻², এটা হলো শক্তি বা কার্যের মাত্রা, তাই না? তাহলে পিভি, পি আর ভি এর গুণফল অ্যাকচুয়ালি আর কিছুই না, নাথিং বাট ওয়ার্ক ডান অর এনার্জি। ঠিক আছে, কার্যের মাত্রা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে তোমাদের ক্লাসে, যে বোর্ডের এক্সাম হয় সেখানে আসে, এছাড়া কম্পিটিটিভ এক্সামেও প্রচুর পরিমাণে আসে এই পিভির মাত্রা বা একক। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আর এর মাত্রা ও একক। ঠিক আছে, ইম্পর্টেন্ট, মাত্রা ও একক। পিভি = nRT হলে আর সমান কি দাঁড়াচ্ছে, আর সমান দাঁড়াচ্ছে PV/NT। তাহলে আর এর মাত্রা হচ্ছে প্রেশারের মাত্রা, ভলিউমের মাত্রা, মোল সংখ্যার মাত্রা, আর টি মানে টেম্পারেচার, কেলভিন স্কেলে টেম্পারেচার। ক্যাপিটাল টি মানে কি কেলভিন স্কেলে থাকবে। ঠিক আছে, মনে রাখতে হবে, এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা যাবে না। এখন পিভি মানে ওয়ার্ক ডানের, তাই না, ওয়ার্কের বা এনার্জির। তাহলে এনার্জির মাত্রা কি mL²T⁻², আর মোলের মাত্রা এভাবে লেখে না, MOL দিয়ে লেখে। আর তোমার টেম্পারেচার মাত্রা কে কে, তাহলে মোল আর কে ওপর দিয়ে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়, যেহেতু এদের পাওয়ার 1 আছে, তাহলে ওপরে গেলে -1 হয়ে যায়। তাহলে এই হলো তোমার কি আর এর মাত্রা, mL²T⁻², কে ইনভার্স, মোল ইনভার্স। তাহলে আর এর একক কি দাঁড়াচ্ছে, দেখো মাত্রা দিয়ে একক বের করা যায়। ওপরে কি আছে, কার্য, তাহলে এখানে কি হবে, কার্যের একক। নিচে আছে কি মোলের একক, আর এখানে আছে কি টেম্পারেচার, তাহলে টেম্পারেচারের একক। আমি কি বললাম, অনলি কেলভিনই কিনতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট এগুলো ইউজ করা যাবে না, কারণ ক্যাপিটাল টি আছে পরম স্কেলে।
নেক্সট দেখো সিজিএস পদ্ধতিতে আর এর একক কী, তাহলে এখান থেকে বের করা যাবে। দেখো কার্যের একক কী হয়, কার্যের একক হয় আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, সিম্পল। এসআইতে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা, ব্যবহারিক একক, দুটো ব্যবহারিক একক হয়, একটা লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার কারণ লিটার মানে আয়তন, অ্যাটমসফিয়ার মানে চাপ, ঠিক আছে। তাহলে পিভি হয়ে গেল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর একটা হয় ক্যালোরি। দেখো ক্যালোরিও কিন্তু তাপের একক সিজিএস, তাই না? তাপ কি এক প্রকার শক্তি, তো কিউ ইজ এ টাইপ অফ এনার্জি, তাই না? তাপ শক্তি। তাহলে ক্যালোরি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এইটা বেশি পরিমাণে লাগে ব্যবহারিক এককের মধ্যে, লিটার অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, নেক্সট দেখো এদের মান, আর এর মান, এটা মুখস্থ রাখতে, মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা বেশি মনে রাখতে হবে, এই মানটা, হ্যাঁ, মানে প্রবলেম সলিউশনের জন্য। দেখো সিজিএস এর মান কত, 8.314 × 10⁻7 আর্গ মোল পার মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এসআইতে কি 8.314, 10⁻7 আর্গ মানে কি 1 জুল, 1 জুল ইকুয়াল টু কি 10⁻7 আর্গ, মোস্ট প্রবলি আগের ক্লাসেও বলেছিলাম। আচ্ছা, ব্যবহারিক একক আর এর মান কী হবে, লিটার অ্যাটমসফিয়ারে 0.082 আর ক্যালোরিতে 1.987, ঠিক আছে, এটা মনে রাখবা। নেক্সট দেখো মোলার ভর নির্ণয় কীভাবে করব আমরা, ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। মোলার ভর মানে কি আগে জানতে হবে। মোলার ভর মানে হচ্ছে 1 মোল গ্যাসের ভর, 1 মোল গ্যাসের ভর কি বলে, মোলার ভর। যদি গ্যাসের ভর W গ্রাম হয় আর মোলার ভর M হয়, M গ্রাম পার মোল, মোলার ভরের একক হয় গ্রাম পার মোল, তবে মোল সংখ্যা সমান কী হবে, W/M। স্বাভাবিক। একটা উদাহরণ যদি দিই, দেখো ধরো আমরা অক্সিজেনের বলি, অক্সিজেনের মোলার ভর কত হয়, 32 গ্রাম পার মোল, ঠিক আছে। এখন তুমি ধরো 64 গ্রাম অক্সিজেন নিয়েছ, 64 গ্রাম কি নিয়েছ, অক্সিজেন, তাহলে 1 মোলের ভর কত, 32 গ্রাম। তাহলে 64 গ্রাম মানে কত মোল, 64 গ্রাম মানে 64কে আমি কত দিয়ে ভাগ করবো, 32 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে, 2 মোল। সেটা এখানে করা হয়েছে। এন সমান কি, মোট যে গ্যাসটা নিয়েছো ডাব্লু, তাকে তার আণবিক মানে মোলার ভর দিয়ে ভাগ করে দাও, তাহলে মোল সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে দেখো পিভি সমান এনআরটি, এনের জায়গায় W/M বসালাম, এম এদিকে নিয়ে এসে পিভিকে নিচে নিয়ে গেলাম, তাহলে কি হলো, মোলার ভরের ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে, বোঝা গেল। এটা দিয়ে অঙ্ক আসে। আচ্ছা, আজকে আমরা দুটো প্রবলেম সলিউশন সলভ করব, ঠিক আছে, বেশি না, দুটোই। 4 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত। দেখো H1 হয়, ঠিক আছে, পারমাণবিক ভর। তাহলে দেখো এখানে প্রেশার দিয়েছে কত, 4 ATM, টেম্পারেচার 300 কেলভিন, W দিয়েছে 8 গ্রাম, ভি জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে H2 গ্যাসের মোলার ভর M কত, 2 হয় গ্রাম পার মোল, কারণ H2 হয়, H2 মানে একটা H মানে 1 আর একটা H মানে কি 1, তাহলে কত হলো, যোগ করে 2, এর আণবিক ভর, বোঝা গেল। তাহলে H2 গ্যাসের মোলার ভর হচ্ছে 2 গ্রাম পার মোল। মোল সংখ্যা কী করে বের করে, মোট ওজন কত দিয়েছে, ভর কত দিয়েছে, 8 গ্রাম, 8কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো, 4 হয়ে গেল N। তাহলে আর এর ভ্যালু এখানে লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে, কেন, কারণ দেখো প্রেশার দিয়েছে এটিএমে, ঠিক আছে, আর ভি বেরোবে লিটারে বেরোবে, তাহলে প্রেশারের উপর ডিপেন্ড করে তুমি কোন এককটা ইউজ করবে। প্রেশার যদি নিউটন পার মিটার স্কোয়ার দিত, পাস্কেল দিত, তাহলে আর এর ওই 8.314 ইউজ করতাম, ঠিক আছে। তো তোমাদের দেবে না, নর্মালি এটাই দেবে, অ্যাটমসফিয়ারই দেবে, শিওর। নেক্সট দেখো, তো যদি তুমি সূত্রে অ্যাপ্লাই করো তাহলে কী হবে, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ভি ইকুয়াল টু এনআরটি, এনের জায়গায় 4 বসাও, এনের জায়গায় 4, আর আরের জায়গায় 0.082, আর টেম্পারেচার টি হচ্ছে 300 কেলভিন। হ্যাঁ, অলওয়েজ কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকলে কী হবে, হবে না, কেলভিনই দিতে হবে। পি 4 ATM, তাহলে ভাগ করলে দাঁড়াচ্ছে কি, আয়তন 24.8 লিটার, বোঝা গেল, খুব সিম্পল। নেক্সট দেখো, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
ও 2 ATM চাপে 410 মিলিলিটার, মিলিলিটার রাখা যাবে না, লিটার করতেই হবে, আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর কত? ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যাটমসফিয়ার দিয়েছে 2 ATM, তার মানে কি এটাও, আর এখানে কি ইউজ হবে 0.082, তাহলে ডাব্লিউ সমান কি 1 গ্রাম, টি হচ্ছে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, কেলভিন করে নিতে হয়েছে, পি ATM, আর এটাকে মিলিলিটার, মিলিলিটারকে কী করতে হবে লিটার, 1000 দিয়ে ভাগ করো 0.41 লিটার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে মোলার ভরের ইকুয়েশন করিয়েছি, ওটা দেখে নেবে। এম সমান কি WRT/PV, তাহলে 1 × 0.082 এটা মান বসালে, ওইটাকে এখানে ভাগ করেছিলাম 1000 দিয়ে, দিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে, আলটিমেট কাটাকুটি তোমরা করবে, করলে দাঁড়াচ্ছে, আচ্ছা করে দিচ্ছে, এখানে পয়েন্ট তুলে এখানে 1000 আসবে নিচে, আচ্ছা এই 1000 কাটবে, এখানে 0 0 কাটবে, সিম্পল কাটাকুটি, এখানে কাটলে এটা 2 হবে, এটা 2 কেটে যাবে, তাহলে 28। এটা অ্যাকচুয়ালি নাইট্রোজেন, তার মানে 28 গ্রাম মানে কি নাইট্রোজেনেরই হাই মোলার ভর, ঠিক আছে 28 গ্রাম, বোঝা গেল। তো এই ধরনের কোশ্চেন তোমাদের আসবে, আশা করি তোমাদের টপিকটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার তো করবে বন্ধুদের মধ্যে, যদি তুমিও উপকৃত হও তাহলে তোমার বন্ধুদেরও হবে আমি আশা করছি। আর কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট করো, ভালো লাগলে কোনো সাজেশান থাকলে বা যে ভিডিওটা কীভাবে বানানো যায় সেটা বলবে, আর তোমাদের কোন কোন টপিক ক্লিয়ার করতে হবে সেগুলোও জানাবে। কী হয় তোমরা যদি কমেন্ট করো আমি একটু মোটিভেশন পাই, যাতে নেক্সট ভিডিওটা আবার বানানোর জন্য মোটিভেশন দরকার হয়, তো শুধু এইটুকুই, ঠিক আছে, জাস্ট ভালো খারাপ যাই হোক কমেন্ট করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।